গল্পের শুরুতে আমরা দেখতে পাই যে পৃথিবীতে সকল জায়গায় ধ্বংসলীলা চলছে। এক সময় আকাশ ছুঁয়ে থাকা ভবনগুলো একের পর এক ভেঙে পড়ছে। এখন এই শহরে ধ্বংসাবশেষ ছাড়া আর কিছুই অবশিষ্ট ছিল না, এবং এর কারণ ছিল গাছপালা। কিন্তু এগুলো সাধারণ গাছপালা ছিল না, বরং 40-50 ফুট লম্বা। এই গাছপালা মানুষের জন্য একটি বড় হুমকি হয়ে দাঁড়িয়েছিল, কারণ এগুলো খুব দ্রুত বৃদ্ধি পেয়েছিল। এই সময়ে এই গাছপালা পৃথিবীর 80% দখল করে নিয়েছিল, এবং তাদের কারণে সাধারণ মানুষ এবং প্রাণীরা বিলুপ্তির পথে ছিল। প্রায় 2 বছর পর আমরা ইউয়ান নামে একটি ছোট্ট মেয়েকে দেখতে পাই যে তার ছোট্ট কুকুরের সাথে একটি বনে খেলা করছিল। হঠাৎ তার বাবা ডং তাকে তুলে নিয়ে তার বাড়ির দিকে দৌড়াতে শুরু করেন। আসলে সূর্য শীঘ্রই অস্ত যাওয়ার কথা ছিল, এবং রাতে বাইরে থাকা বিপদ থেকে মুক্ত ছিল না। কিন্তু যখন ইউয়ানের কুকুরটি বনের দিকে দৌড়াতে শুরু করে, তখন সে তার বাবার হাত ছেড়ে কুকুরের পিছনে দৌড়াতে থাকে। এখন ডংয়ের কাছে ইউয়ানের পিছনে যাওয়া ছাড়া আর কোনো উপায় ছিল না। এদিকে ইউয়ানের কুকুরটি কে জানে কোন দিকে চলে গেল। তাকে তাড়া করতে করতে ইউয়ান বনের গভীরে পৌঁছে গেল। তার সামনে একটি বিশাল গাছ ছিল, যা চারিদিক থেকে লতা গুল্মের জালে ঘেরা ছিল এবং স্পন্দিত হৃদয়ের মতো কাঁপছিল। এর চারপাশে অনেক মানুষের মৃতদেহ ঝুলছিল, এবং তাদের দেখে রাখার জন্য সাপের মতো দেখতে বিপজ্জনক একটি গাছ ছিল। গাছটি ইউয়ানের গন্ধ পাওয়ার সাথে সাথেই ইউয়ানকে আক্রমণ করার জন্য মুখ খুলল। ভাগ্যক্রমে সঠিক সময়ে ডাং সেখানে এসে ইউয়ানের জীবন রক্ষা করে। সে ইউয়ানকে দ্রুত কোলে নিয়ে পালিয়ে গেল এবং সরাসরি তার বাড়িতে এসে থামল। সে দ্রুত ঘরের সমস্ত দরজা বন্ধ করে দিল এবং ঘরের ইউভি লাইট জ্বালালো, কারণ এই আলো গাছপালা দূরে রাখে। অবশেষে সে স্বস্তির নিঃশ্বাস ফেলল। এখন ইউয়ান খুব অনুতপ্ত বোধ করছিল, কারণ তার কারণে তার বাবার এত বড় সমস্যায় পড়েছিলেন। কিন্তু ডাং তাকে ক্ষমা করে দিল এবং তারপর তার ঘড়িতে একটি ট্র্যাকার লাগিয়ে দিল, যাতে সে সর্বদা ইউয়ানের অবস্থান জানতে পারে। তারপর সে ইউয়ানকে ঘুম পাড়িয়ে দিল এবং পরে সে নিজেও ঘুমিয়ে পড়ল। তারপর সে অনেক বছর আগের একটি স্বপ্ন দেখল, যখন ডাং তার মৃত স্ত্রী এবং ইউয়ানকে নিয়ে গাড়িতে কোথাও যাচ্ছিল। তার স্ত্রী একজন বিজ্ঞানী ছিলেন, যিনি একটি বিশেষ প্রকল্পে কাজ করছিলেন, যেখানে তিনি একটি নতুন ধরনের শক্তিশালী গাছ এবং উদ্ভিদ তৈরি করার চেষ্টা করছিলেন। এর কারণ ছিল পৃথিবীর গাছ এবং উদ্ভিদ খুব দ্রুত হ্রাস পাচ্ছিল এবং পৃথিবীর একটি বড় অংশ অনুর্বর হয়ে উঠছিল। হঠাৎ তার ল্যাপটপে একটি এমার্জেন্সি ভিডিও কল এলো, যেখানে তার একজন সহকর্মী তাকে এই নতুন উদ্ভিদ সম্পর্কে সতর্ক করছিলেন। একই মুহূর্তে তাদের চারপাশের লোকেরা জোরে চিৎকার করে তাদের গাড়ি থেকে দৌড়াতে শুরু করে। তারপর ডংও তার গাড়ি থেকে নেমে পড়ে, কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে, কারণ এই ভয়ঙ্কর গাছগুলি মানুষের ওপর প্রচণ্ড আক্রমণ করেছে। হঠাৎ ডং ইউয়ানের চিৎকারের শব্দে জেগে ওঠে এবং সে তৎক্ষণাৎ তার ঘরের দিকে দৌড়ে যায়। তার ঘরটি ইউভি আলোতে আলোকিত ছিল, কিন্তু তবুও রাক্ষসী গাছটি তার বিছানা তুলে মাটি ভেঙে মাটির ভিতরে নিয়ে যায়। তারপর ডংয়ের মনে পড়ে যে সে ইউয়ানের ঘড়িতে একটি ক্যাকার লাগিয়েছিল, এবং সে তৎক্ষণাৎ তার ব্যাগ গুছিয়ে ইউয়ানের সন্ধানে বেরিয়ে পড়ে। সে ট্র্যাকারটিকে অনুসরণ করে একটি পুরনো ভবনে যায়, যেখানে ইউয়ান একটি ঘরে বসেছিল। তাকে চারিদিক থেকে গাছপালা ঘিরে ধরেছিল এবং সে তার ইউভি টর্চের সাহায্যে নিজেকে রক্ষা করছিল, কিন্তু এখন তার ব্যাটারি যে কোনো মুহূর্তে শেষ হয়ে যেতে পারে। তারপর ইউয়ান তার টর্চ ইউয়ানের দিকে ছুঁড়ে মারে, যার পরে সমস্ত গাছপালা ইউয়ানকে আক্রমণ করার জন্য এগিয়ে আসে। অবশেষে সে তার বুদ্ধি ব্যবহার করে একটি জানালা ভেঙে দেয়, যার ফলে ঘরে সূর্যের আলো আসে এবং তারপর ক্লান্তির কারণে ইউয়ান অজ্ঞান হয়ে যায়। সূর্যের আলো আসার সাথে সাথেই সমস্ত গাছপালা পিছু হটে যায়, কারণ আসলে এই গাছগুলি সূর্যের আলোকে ভয় পায়। এখন ইউয়ান আবার কয়েক বছর আগে স্বপ্ন দেখছিল, এবং এখানে সেই গাছগুলি ধীরে ধীরে তার শরীর ধরে ফেলছিল। ইউয়ান তাকে টেনে তাকে বাঁচানোর চেষ্টা করছিল, কিন্তু তার তেমন শক্তি ছিল না। সে খুব মরিয়া বোধ করছিল, কিন্তু হঠাৎ একটি ধারালো ছুরি গাছগুলিকে কেটে ফেলে ইউয়ানকে মুক্ত করে দেয়। আসলে সৈনিকদের একটি ছোট্ট দল সেখানে প্রবেশ করেছিল, এবং তারা সাহসের সাথে এই বিপজ্জনক গাছগুলির মুখোমুখি হতে শুরু করেছিল, কিন্তু তাদের গুলি এবং আগুন ছড়ানো টর্চ গাছগুলিকে বেশিক্ষণ থামাতে পারেনি। এখানে একজন সৈনিক ইউভি ডিভাইসটি চালানোর চেষ্টা করছিল, কিন্তু দুর্ভাগ্যবশত এটি চালু হচ্ছিল না। কয়েক মুহূর্তের মধ্যে ইউয়ান জ্ঞান ফিরে পেল এবং সে একটি বড় আক্রমণ শুরু করল। তারা সহজেই যন্ত্রটি ঠিক করে এটি চালু করে, যার পরে সেখান থেকে একটি খুব শক্তিশালী ইউভি আলো বেরিয়ে আসে। এই আলো আসার সাথে সাথে সমস্ত গাছপালা পিছু হটে অন্ধকারে লুকিয়ে পড়ে। অবশেষে সৈন্যরা ডং এবং ইউয়ানকে বলে যে এই গাছপালাগুলি মাটির নিচে তাদের জাল তৈরি
তৈরি করেছে, যা অনেক দূরে ছড়িয়ে আছে, এবং এর কারণে মাত্র 2 দিনের মধ্যে পৃথিবীতে ধ্বংসযজ্ঞ শুরু হবে। এরা ছিল যৌথ বাহিনীর সৈন্য, যাদের লক্ষ্য ছিল এমন একটি যন্ত্র খুঁজে বের করা যার সাহায্যে সমস্ত গাছপালা ধ্বংস করা যায় এবং পৃথিবীতে মানুষের জীবন বাঁচানো যায়। এই সময়ে তারা যে ভবনে ছিল তা উদ্ভিদের আতঙ্কের আগে একটি গবেষণা কেন্দ্র ছিল। এখন সৈন্যরা শীঘ্রই সেখান থেকে সেই পদার্থ আবিষ্কার করে যার সাহায্যে উদ্ভিদ ধ্বংস করা যায়, তারপর তারা তাদের সদর দপ্তরকে এই বিষয়ে অবগত করে। এখন তাদের এই পদার্থটি একটি লঞ্চ স্টেশনে নিয়ে যেতে হবে এবং মাটির নিচে উপস্থিত উদ্ভিদের শিকড়ে এটি ব্যবহার করতে হবে। এই সময়ে সমগ্র বিশ্বে এই ধরনের 140টি যন্ত্র ছিল এবং উদ্ভিদ ধ্বংস করার জন্য তাদের একসাথে সমস্ত যন্ত্র সক্রিয় করতে হবে। ইয়াং এই প্ল্যানিংয়ে একটু ভুল অনুভব করছিল, কিন্তু হঠাৎ মাটির নিচ থেকে একটা গাছ বেরিয়ে এলো এবং এক ধাক্কায় সেই ইউভি ডিভাইসটি ভেঙে ফেলল। একই মুহূর্তে চারপাশ অন্ধকার হয়ে গেল এবং তারা সকলেই কোনোভাবে দেয়ালে একটা গর্ত করে ফেলল যাতে তারা পালাতে পারে। যখন সূর্য উঠল, এই তাড়াহুড়োয় অ্যাঞ্জি দেখতে পেল যে সে এবং তার মেয়ে বাকি সৈন্যদের থেকে আলাদা হয়ে গেছে। সৈন্যদের ক্যাপ্টেনও গুরুতর আহত হয়েছেন। লিমো নামে একজন সৈনিক ক্যাপ্টেনের রক্তপাত বন্ধ করার জন্য যথাসাধ্য চেষ্টা করছিল। একই সময়ে একটি খুব বড় সাপের মতো গাছ ঘরে প্রবেশ করে এবং তার শিকার খুঁজতে শুরু করে। অ্যাঞ্জি এটিকে মারার জন্য একটি লোহার রড তুলে নেয়, কিন্তু লিমো তাকে থামায়। আসলে এই বিপজ্জনক গাছটি দেখতে পাচ্ছিল না এবং কেবল শব্দ শুনেই তার শিকার ধরে ফেলল। এখন সে রিএজেন্ট তুলে নিল এবং সেখান থেকে চুপচাপ চলে যেতে শুরু করল, কিন্তু ইউয়ান হঠাৎ ভুল করে একটি তাকের সাথে ধাক্কা খেল। তার কণ্ঠস্বর শুনে গাছটি তাকে আক্রমণ করার জন্য ঝাঁপিয়ে পড়ে। লিমো এবং অ্যাঞ্জি তাকে সাহায্য করতে এসেছিল, কিন্তু এই গাছটি খুব শক্তিশালী ছিল। এর বিরুদ্ধে দাঁড়ানো সহজ ছিল না। একই সময়ে ক্যাপ্টেন মাঝখানে এসে তার বন্দুক দিয়ে গাছটিতে গুলি চালায়, কিন্তু তাতেও কোনো পার্থক্য হয় না, বরং এখন গাছটি সবাইকে ছেড়ে ক্যাপ্টেনকে ধরে ফেলে। লিমো তাকে সাহায্য করার জন্য এগিয়ে এলো, কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে, কারণ ক্যাপ্টেন ইতিমধ্যেই তার গ্রেনেডের পিনটি খুলে ফেলেছিলেন। হঠাৎ একটি বিশাল বিস্ফোরণ ঘটে, যার ফলে ক্যাপ্টেন প্রাণ হারান। এই বিস্ফোরণের সাথে সাথে লিমো, ইয়াং এবং ইউয়ান রাস্তায় উড়ে যায়, যেখানে তারা বাকি সৈন্যদের খুঁজে পায়। ভাগ্যক্রমে রিজেন্টও তাদের সাথে পড়ে যায়, কিন্তু ক্যাপ্টেনের মৃত্যুর খবর শুনে সবাই খুব হতাশ হয়ে পড়ে। এই আক্রমণে তাদের ইঞ্জিনিয়ারও নিহত হন, তাই তারা ডংকে তাদের সাথে আসতে বলে, কারণ তিনি দ্রুত ইউভি ডিভাইসটি মেরামত করেছিলেন। কিন্তু এখন ডং তাদের সাথে আসতে অস্বীকৃতি জানায়, কারণ এখন সে এবং তার মেয়ে নিরাপদ, এবং তার জন্য তার মেয়ের নিরাপত্তার চেয়ে গুরুত্বপূর্ণ আর কিছুই ছিল না, কারণ তার মেয়ে ছাড়া এই পৃথিবীতে তার আর কেউ ছিল না। কিন্তু ইউয়ান তার বাবার এই বক্তব্যে খুশি ছিল না। সে নিজেই চেয়েছিল তার বাবা পৃথিবীকে রক্ষা করুন, কারণ তার মা বেঁচে থাকলেও তিনিও তাই করতেন। এই কথাগুলো শুনে ডংয়ের বিবেক জেগে ওঠে এবং সে সৈন্যদের সাথে মিশনে যোগ দেয়। যখন তারা শহরের মধ্য দিয়ে যাচ্ছিল, তখন তারা অন্য দলে সংকেত পেল, যেখানে কেবল দুটি শব্দ শোনা গেল, গ্রিন টাইড। একই সাথে হঠাৎ মাটি ফাটতে শুরু করল এবং বড় বড় পাথর দেখা দিতে শুরু করল। ভবনগুলি ভেঙে পড়তে শুরু করল। এখন তাদের দলটি বিপরীত দিকে দৌড়ালো, কিন্তু গ্রিন টাইড তার আসল রূপে এসে আক্রমণ করল। গ্রিন টাইড ছিল অনেক গাছপালা দিয়ে তৈরি একটি শক্তিশালী ঢেউয়ের মতো, যা এই বড় বড় ভবনগুলির মতোই উঁচু ছিল। এই জোয়ার মাটি থেকে বেরিয়ে এসে সবকিছু ধ্বংস করে দিত এবং যে কেউ তার পথে আসত সে বাঁচতে পারত না। আসলে এটি কেবল শুরু ছিল, কারণ পরবর্তী 56 ঘন্টা পরে পুরো বিশ্ব তাদের আতঙ্কে ধ্বংস হয়ে যেতে চলেছে। এখানে দলটি তাদের জীবন বাঁচাতে দৌড়াচ্ছিল, কিন্তু সামনের রাস্তা বন্ধ ছিল এবং পেছন থেকে জোয়ার খুব দ্রুত তাদের দিকে এগিয়ে আসছিল। তারপর তারা বড় বড় খাদ পার হয়ে অবশেষে একটি বাসে উঠে পড়ল। জোয়ার তাদের আক্রমণ করার সাথে সাথেই সেই বাসটি উড়ে গিয়ে অনেক দূরে একটি ভবনে আঘাত করে। কোনোভাবে তাদের জীবন রক্ষা করা হয়েছিল, কিন্তু জোয়ার বাইরে থাকা সমস্ত সাধারণ মানুষকে হত্যা করেছিল। এখন গাছপালাগুলো শান্ত হয়ে গেছে, কিন্তু বেঁচে থাকা লোকেরা বুঝতে পেরেছে যে 56 ঘন্টা পরে যে ধ্বংসাযজ্ঞ ঘটতে চলেছে তা প্রত্যাশিত সময়ের অনেক আগেই ঘটবে। তারা হেডকোয়ার্টারে একটি বার্তা পাঠায়। তারা এ নিয়ে ভাবছিল, কিন্তু সেখানে কোনো সংকেত ছিল না। তারপর জংয়ের চোখ সামনের ভবনের ওপরে একটি সিগন্যাল টাওয়ারের ওপর পড়ে এবং এই দুটি ভবনের মধ্যে একটি সেতু ছিল। এই সেতুটি খুব দুর্বল অবস্থায় ছিল, কিন্তু এটি অতিক্রম করা ছাড়া তাদের আর কোনো উপায় ছিল না।
এখন তারা সবাই খুব সাবধানে এগিয়ে যাচ্ছিল। হঠাৎ তাদের পাশের ভবনটি মুহূর্তের মধ্যে ভেঙে পড়ে। তাদের জীবন রক্ষা পেল, কিন্তু ভবনটি হঠাৎ ধসে পড়ার কারণে সর্বত্র কাদা উঠতে শুরু করল। ইউয়ানের পা পিছলে গেল। একই সমান্তরাল দলের নতুন ক্যাপ্টেন তার পিছনে দড়ি দিয়ে লাফিয়ে পড়েন। জং দড়ি ধরে তাদের টেনে তোলার চেষ্টা করছিলেন, কিন্তু এই দড়িটি খুব ভঙ্গুর ছিল এবং তাদের উভয়ের ওজন সহ্য করতে পারছিল না। তারপর ক্যাপ্টেন ইউয়ানের জীবন বাঁচাতে নিজের জীবন উৎসর্গ করেছিলেন। এখন তার মৃত্যুর পর লিমো এই মিশনের ক্যাপ্টেন ছিলেন। জং কোনোভাবে ইউয়ানকে টেনে তুলেছিলেন, কিন্তু এখন সেতুটি প্রায় ভাঙার পথে। সব সৈন্য তৎক্ষণাৎ দৌড়ে ভবনে প্রবেশ করে এবং সঠিক সময়ে ইয়াংও ইউয়ানকে নিয়ে ভেতরে প্রবেশ করে। এরপর জং সেখানে সিগন্যাল টাওয়ারটি ঠিক করে। তারপর লিমো তার কমান্ডারের সাথে কথা বলে এবং শীঘ্রই সে সারা বিশ্বে উপস্থিত 140টি দলের সাথে সংযুক্ত হয়। একই সাথে এই নেটওয়ার্কের সমস্ত সৈন্যরা এই মর্মান্তক খবর পায় যে শক্তিশালী গ্রিন টাইড 56 ঘন্টা পরে পুরো পৃথিবী ধ্বংস করতে চলেছে। সেই আক্রমণ এখন মাত্র 4 ঘন্টার মধ্যে ঘটতে চলেছে। এর সাথে সাথে তারা জানতে পারে যে মাটির ভেতরে উপস্থিত উদ্ভিদের শিকড়গুলিকে একটি বিশেষ ঝিল্লি দিয়ে সুরক্ষিত করা হয়েছে। অর্থাৎ 104টি এলাকায় রিয়েজেন্ট চালু করার জন্য তারা আগে যে পরিকল্পনা করেছিল তা কোনো কাজে আসবে না। এখন তাদের ঝিল্লির একটি নির্দিষ্ট বিন্দুতে আক্রমণ করতে হবে, যাতে শিকড়ের পুরো নেটওয়ার্ক ধ্বংস হয়ে যায়। কিন্তু সবচেয়ে বড় সমস্যা ছিল যে তারা এমন কোনো দুর্বল বিন্দু সম্পর্কে জানত না। এখন পর্যন্ত এই অভিযানে শত শত সৈন্য প্রাণ হারিয়েছে এবং এই পর্যায়ে এই অভিযান শেষ করা ঠিক হবে না। তাই একটি দুর্দান্ত বক্তৃতা দিয়ে সবাইকে অনুপ্রাণিত করা হয়েছিল। অবশেষে 140টি দলের সবাই এই অভিযানটি সম্পন্ন করার সিদ্ধান্ত নিল, যদিও তাদের সাফল্যের সম্ভাবনা ছিল 0.03। লিম এবং তার দল শীঘ্রই লঞ্চ স্টেশনে পৌঁছে গেল, যেখানে তারা একটি মেশিন দিয়ে রিয়েজেন্ট উৎক্ষেপণ করল, যাতে এটি মাটিতে ঢুকে গাছের শিকড় ধ্বংস করতে পারে। কিন্তু তারা জানত না যে তাদের চারপাশেও বিপদ লুকিয়ে আছে। একদিকে একটি শক্তিশালী জোয়ার তাদের আক্রমণ করার জন্য এগিয়ে আসছে এবং অন্যদিকে রিয়েজেন্ট মাটির নিচে থাকা সেই ঝিল্লির কারণে আটকে গিয়েছিল। অন্যদিকে অন্যান্য সমস্ত দলও এই সমস্যার মুখোমুখি হয়েছিল। এখন সমস্ত সৈন্য সাহস হারাতে শুরু করেছিল। কিন্তু তখন ডংয়ের মাথায় একটা ধারণা এলো। সে বলল যে লঞ্চ স্টেশনের শক্তি সেখানে উপস্থিত আগ্নেয়গিরির ভূতাপীয় শক্তি থেকে উৎপন্ন হয়। যদি তারা গরম লাভার সমস্ত সুড়ঙ্গ বন্ধ করে দেয়, তাহলে সমস্ত লাভা এক জায়গায় জড়ো হবে এবং তারপর সেই লাভা সহজেই মাটির নিচে থাকা সেই প্রতিরোধক ঢালের ঝিল্লি ধ্বংস করতে পারে। কিন্তু এতেও একটি সমস্যা ছিল, কারণ সমস্ত সুড়ঙ্গের সংযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল। তাই এখন তাদের সেখানে যেতে হবে এবং সুড়ঙ্গের নিয়ন্ত্রণ ব্যবস্থা ধ্বংস করতে হবে। ডং তার মেয়েকে প্রতিশ্রুতি দিয়েছিল যে সে অবশ্যই ফিরে আসবে এবং তারপর দলের বাকিদের সাথে এই বিপজ্জনক অভিযানের জন্য রওনা দেয়। যখন তারা মাটির নিচে পৌঁছায়, লাভার তাপের কারণে সবকিছু পুড়ে যাচ্ছিল। এর সাথে সাথে গাছপালা সুড়ঙ্গের বিভিন্ন জায়গা দখল করেছিল, যা তাদের পথ আটকে দেয়। যখন সে এগিয়ে যাওয়ার চেষ্টা করছিল, হঠাৎ ডং আহত হয়। তখন তার এক সঙ্গী পথ পরিষ্কার করার জন্য সেখানে একটি বোমা বিস্ফোরণ ঘটায়, যার ফলে সে আহত হয়। লিম আর অ্যাঞ্জির কান্না করার সময় ছিল না, তাই তারা বোমাটি নিয়ে এগিয়ে গেল। এবার তাদের সামনে একটা দরজা এসে পড়ল, তাই সে লিমোকে দরজা খুলতে বলল। লিমো খোঁজার জন্য কিছু খুঁজতে লাগলো, কিন্তু অ্যাঞ্জি গোপনে দরজা খুলে পার হয়ে দরজাটি তালাবদ্ধ করে দিল। লিমো বুঝতে পারল যে অ্যাঞ্জি তার জীবনের ঝুঁকি নিতে চলেছে, তাই সে অ্যাঞ্জিকে দরজা খুলতে বলল, কিন্তু অ্যাঞ্জি তার সিদ্ধান্ত নিয়ে ফেলেছে। সে লিমোকে ইউয়ানের যত্ন নিতে বলল এবং এগিয়ে গেল। ইতিমধ্যে পৃথিবীর পৃষ্ঠে মাটি ফেটে যেতে শুরু করল, কারণ একটি খুব বড় সবুজ জোয়ার বেরিয়ে আসতে শুরু করেছে এবং সবাই বুঝতে পারল যে ভাই, সময় এসে গেছে। অন্যদিকে অ্যাঞ্জিও তার আহত পা নিয়ে এগিয়ে যাচ্ছিল। হঠাৎ ছাদ থেকে তার উপর ধ্বংসাবশেষ পড়তে শুরু করে এবং এখন সে হাঁটতেও পারছিল না। তবুও সে বোমাটি নিয়ে এগিয়ে যেতে থাকে। অবশেষে সে নিয়ন্ত্রণ ব্যবস্থায় পৌঁছে সেনাবাহিনীর বাকিদের সাথে কথা বলল। ইতিমধ্যে ইউয়ান তার মনে বুঝতে পেরেছিল যে তার বাবা পৃথিবীকে বাঁচাতে তার জীবন উৎসর্গ করতে চলেছে। এদিকে ইউয়ান তাকে দেখে কাঁদতে শুরু করে এবং তাকে ফিরে আসতে বলে। ঠিক সেই মুহূর্তেই বোমার সময় শেষ হয়ে গেল এবং মুহূর্তের মধ্যে সুড়ঙ্গগুলিতে একটি বিশাল বিস্ফোরণ ঘটে, যার ফলে সমস্ত লাভা তৎক্ষণাৎ এক জায়গায় জমা হয়। এর প্রচণ্ড তাপের কারণে উদ্ভিদের প্রতিরোধক পর্দা গলে যেতে শুরু করে এবং কয়েক মুহূর্তের মধ্যে রিজেন্ট লঞ্চার হিসেবে উদ্ভিদের শিকড়ের জালে আটকে পড়ে।
অবশেষে সমস্ত শিকড় ধ্বংস হয়ে যায় এবং শীঘ্রই পৃথিবীর সমস্ত বন্য গাছ এবং গাছপালাও ধ্বংস হতে শুরু করে। শেষ পর্যন্ত পৃথিবীতে অবশিষ্ট সমস্ত মানুষ খুব খুশি হয়েছিল, কারণ মানবজাতি সম্পূর্ণভাবে ধ্বংস হওয়া থেকে রক্ষা পেয়েছিল। সেই দিন থেকে পৃথিবীতে একটি নতুন যুগ শুরু হয়েছিল এবং মানুষ পৃথিবীর যত্ন নেওয়ার শপথ নিয়েছিল। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে পরবর্তী ভিডিওতে।